আজকের এমন একটা গল্প আমি তোমাদের শোনাবো, যেটা শুনে তোমাদের রক্ত জমাট বেঁধে যেতে পারে, বা তোমাদের শরীরের হাড় হিম পর্যন্ত হয়ে যেতে পারে। এমনই একটা গল্প নিয়ে আমি আজ চলে এসেছি। গল্পটা আমি যখন প্রথম শুনি, আমার শরীরের হাড় পর্যন্ত হিম হয়ে গেছিল। নমস্কার, আমি অর্ণব। আজ আমি আছি তোমাদের সঙ্গে একটা সত্য ভূতের ঘটনা নিয়ে। আমি আজ চলে এসেছি। চলো দেরি না করে শুরু করা যাক। মানুষের জীবনে এমন এক ঘটনা ঘটে যা তার আপাতত সাধারণ দৈনন্দিন জীবনযাত্রাকে ভেতর থেকেই তছনছ করে দেয়। বাইরে থেকে দেখে তা বোঝা না গেলেও যার ওপর দিয়ে ঝড়টা যায় তার পক্ষে নতুন করে ধারণাটা বেশ কঠিন হয়ে পড়ে। না, এসব দার্শনিক ভাবনা অকারণে আমার মাথায় ঠিক আসেনি। গত কয়েকদিন ধরে আমার বন্ধু সমুদ্রের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তার খুব ঘনিষ্ঠ সাক্ষী হিসেবে আমি আর অন্য বন্ধুরা তিলে তিলে উপলব্ধ করছি এই কথাগুলো। হেয়ালি না করে স্পষ্ট করে তোমাদের ঘটনাটা বলি, তবে শোনো। পাড়ার রকবাজ বখাটে ছেলে বলতে মধ্যবয়স্ক কাকু জেঠুরা যাদের বোঝেন, আমি আর আমার বন্ধু এক কথায় তাই। ঘরের খাইয়া সারাদিন বনের মোষ তাড়াই। অবশ্য বনের মোষ তাড়ানোর মধ্যে রাত বিরেতে এই কাকু জেঠুরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে দৌড়ানো থেকে শুরু করে তাদের জন্য রক্ত দেওয়া অবধি সবই করি আমরা। আমাদের মধ্যে কেউ স্কুলের গণ্ডি পর্যন্ত পার করেনি, কেউ বা গ্র্যাজুয়েট। তবে ওসবে আমাদের কিছু যায় আসে না। অন্ধকার আমাদের ভবিষ্যতের গণ্ডি ছাড়িয়ে বর্তমানকে পুরো আবৃত করে ফেলেছে। অজানা অচেনা যে কেউ আমাদের দেখে বলে দেবে এদের সামনে এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নেই। বাড়ির লোকেরাও আমাদের কাছ থেকে কিছু আশা করে না। তিনবেলা আত্মসম্মানের ভাত ছাড়া আর কিছুই আমাদের পেটে তেমন জোটে না। সকাল থেকে ঘুম থেকে উঠে পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা দিয়ে শুরু করা থেকে শেষ হয় রাত 11টা অবধি এক চলতি ক্লাব ঘরে ক্যারাম পেটানো দিয়ে। গত 3 বছর ধরে এই রুটিন চলছিল। ব্যাপারটা একটু অন্য চেহারা নিল আমাদের বন্ধু সমুদ্র প্রেমে পড়ার পর। না, একটু তোমাদের ভুল বললাম। প্রেমে পড়াটা আমাদের কাছে তেমন একটা নতুন নয়। পাড়ায় নতুন ভাড়াটে এলে বা ফ্ল্যাট বাড়িতে নতুন বাসিন্দা এলে তার ঘরের কোনো মেয়ে যদি আমাদের কাছাকাছি বয়সে থাকে, তাহলে তার প্রেমে পড়াটা আমাদের নৈতিক দায়িত্ব বলতে পারো, তাই তো? ঘুরে ফিরে এক নজরে অথবা একসঙ্গে 2-1 জন প্রেমে পড়াই আমাদের প্রায় লেগেই থাকতো সব সময়। কখনো সে প্রেম মেয়েদের বাবাকে দেখে, অথবা বয়ফ্রেন্ডকে দেখে, কিংবা মেয়ে তার ছেলের সামনে আস্তে আস্তে বিন্দু হতে হতে মিলিয়ে যেত আমাদের সেই প্রেম। এর কোনোটাই যদি না হতো, সেক্ষেত্রে কপালটা নেহাই খারাপ হতো। কারণ পথ পরিষ্কার দেখে প্রেমিকার সাহস আরও বেড়ে যেত। বেশিরভাগ সময় তো মেয়ের প্রস্তাব দিতে গিয়ে হাতে চড় অথবা মুখে ঝড়ের সামনে পড়ে পালাবার ঠিক পথ আমরা পেতাম না। এসব জেনেও বারবার প্রেমে পড়াটাই ছিল আমাদের একঘেয়ে জীবনের একটা বিনোদন মাত্র। সমুদ্রের প্রেমটাও এমনই হতো যদি না অঙ্কিতা মানে সমুদ্রের প্রেমিকা আচমকা তার প্রস্তাবে রাজি হয়ে যেত। আমাদের 5 জনের বড় বড় বিস্মিত চোখের সামনে দেখি অঙ্কিতা সমুদ্রের প্রস্তাবে এক কথায় সল্লজ্জ হেসে বলল, হ্যাঁ আমি রাজি। আমরা সমুদ্র প্রথমটায় কেমন যেন বেশ ভ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর যখন বুঝলো ব্যাপারটা ঠিক ঠান্ডা নয়, তখন টলতে এসে বসে পড়ল আমাদের পাশে। ততক্ষণে অঙ্কিতা সেখান থেকে চলে গেছে। এরপর দিনের পর দিন আমাদের গবেষণায় ছিল একটা বিষয়, অঙ্কিতার মতো সুন্দরী একটা মেয়ে সমুদ্রের মধ্যে যে কি দেখলো। মনে মনে আমারও একটু আফসোস হয়েছিল বই কি।
আমি বরং সমুদ্রের থেকে অনেকটা দেখতে ভালো আর হ্যান্ডসাম আছি। আমি যদি আগে প্রস্তাব দিতাম তাহলে হয়তো আমারও কপালে অঙ্কিতা জুড়ত। আমি হলপ করে বলতে পারি, হিংসা তো সবার মনেই হচ্ছিল। যাই হোক, শত্রুর মুখে ছাই দিয়ে সমুদ্র আর অঙ্কিতার প্রেম গভীর হচ্ছিল। সমুদ্র আস্তে আস্তে কেমন যেন বেশ সিরিয়াস টাইপের হয়ে যাচ্ছিল। আড্ডায় আসা প্রায় কমিয়ে দিচ্ছিল। একদিন ওকে বাড়িতে ডাকতে গিয়ে দেখি বিছানার উপর ওর একটা সরকারি চাকরির বই। আমার তো মাথায় পুরো যেন বাজ পড়ল। আমাদের মনে ওর জন্য প্রায় বিতৃষ্ণা জমা হচ্ছিল। বাকি 5 জনের আড়ালে সমুদ্রের নামের বদলে মজনু, মির্জাফর এসব বলেই সম্বোধন করতে ওকে শুরু করলাম। নিয়ম করে দিনের একটা সময় আমাদের কাছেও আসতো বটে, কিন্তু খেয়াল করে দেখেছি সে সময়টা অঙ্কিতা থাকতো কলেজে। মোটের ওপর সমুদ্র আস্তে আস্তে আমাদের বন্ধুবৃত্ত থেকে প্রায় ছিটকে যাচ্ছিল। আমরা ওকে প্রায় এড়িয়েই চলছিলাম। এরকম করে প্রায় মাস কয়েক চলল। তারপর ঘটল একটা বীভৎস ঘটনা। তারপর একদিন বিকেলে একটা খবর এলো আমাদের কানে। রেল স্টেশন আমাদের পাড়া থেকে ওই 7 মিনিটের পথ, তাই সবাই মোটামুটি হেঁটে হেঁটেই যায়। সেরকম অফিস ফেরত কারোর মুখে শুনলাম একটা মর্মান্তিক ঘটনার কথা। অঙ্কিতা কোথা থেকেও একটা ফিরছিল। রেল লাইন পার হবার সময় ডাউন লাইনে ট্রেনে অ্যানাউন্স করেছিল। ট্রেন অনেকটা দূরে ছিল বলে তাড়াতাড়ি করে পার হতে চেয়েছিল অঙ্কিতা, হয়তো হয়েও যেত। কিন্তু তাড়াহুড়োয় তার পা আটকে যায় 2 লাইনের ফাঁকে। লক্ষ্য করেছি ট্রেন কাছাকাছি এলে খুব দ্রুত লাইনের ওই ফাঁক বুঝে যায়। অঙ্কিতার ক্ষেত্রে প্রায় তাই হয়েছিল। তার একটা পা লক হয়ে গেল লাইনের ফাঁকে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে মেয়েটা দেখছিল থ্রু ট্রেনটা ছুটে আসছে বিভীষিকার মতো। সবাই যদিও বলছিল অঙ্কিতা নাকি একটু চিৎকার বা চেঁচামেচি ছটপটও পর্যন্ত করেনি, বরং চুপচাপ দাঁড়িয়েছিল যেন ট্রেনটা আসার অপেক্ষার জন্য। কিন্তু আমার এদের কথা ঠিক বিশ্বাস হয়নি। সেও কি সম্ভব? বলাই বাহুল্য যে কোনোভাবেই আর বাঁচা সম্ভব হয়নি অঙ্কিতার। খবর পেয়ে আমরা যখন পৌঁছালাম, অঙ্কিতার ছিন্ন ভিন্ন দেহটাকে আর মানুষের বলে তেমন মনে হচ্ছে না। কিছুক্ষণ পরে রেলের ডোম একটা পলিথিন প্যাকেটে ভরে নিল অঙ্কিতার দেহটাকে, মানে ওর দেহবশেষকে। নানা জায়গায় ঘুরে ঘুরে ডোমটা গুড়িয়ে নিচ্ছিল অঙ্কিতার দেহটাকে। লাইনের পাশে বসে বসে হড়হড় করে বমি করছিলাম আমি। সমুদ্রকে এরপর দিন সাথে কেউ খুঁজে পায়নি। ওর বিধবা মা পাগলের মতো আমাদের কাছে ছুটে এসে হাত ধরে অনেক অনুরোধ করেছিল ওকে খুঁজে আনার জন্য। উনি বলার আগেই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের সমুদ্র বন্ধুকে, কিন্তু সমুদ্র যেন গায়েব হয়ে গিয়েছিল। আমরা পুলিশের মিসিং ডায়েরিও পর্যন্ত করিয়েছিলাম, কিন্তু একটা বেকার জঞ্জাল ছেলের জন্য পুলিশও তেমন একটা মাথা ঘামায়নি। আস্তে আস্তে থিতিয়ে পড়ল ঘটনাটা। শুধু সমুদ্রের মা আর আমার 5 জন ভুলতে পারছিলাম না সমুদ্র কোথায় যেন একটা হারিয়ে গেল। ঠিক 7 দিনের পর মাঝরাতে টোকা পড়ল আমার ঘরের দরজায়। আমার ঘরটা আমাদের বাড়ির একটা কোটরে। ইচ্ছে করে এই ঘরটা বেছে নিয়েছি আমি থাকার জন্য। বাইরে এসে বারান্দায় উঠে বাঁদিকে সরাসরি আমার ঘরের দরজা, আর ডান দিকে বেঁকে বৈঠকখানা পেরিয়ে অন্যান্য ঘরগুলোতে যাওয়া যায়। আমার ঘরের মধ্যে সিগারেট খেলেও আমার হিটলার বাবার নাকি গন্ধ যাওয়া ছিল প্রায় অসম্ভব। মা অবশ্য মাঝে মাঝে ঘর পরিষ্কার করার সময় বড় খিটখিট করে, তা মাকে ম্যানেজ করা তত একটা কঠিন নয় আমার। তাই মাঝরাতে আমার ঘরের দরজায় টোকা কেন, কেউ যদি এসে ঢুকে পড়ে কারোর পক্ষে জানতে পারা ঠিক সম্ভব নয়। প্রথমে টোকার আওয়াজ পেয়ে ভেবেছিলাম আবার বোধহয় কেউ পাড়ার অসুস্থ হয়েছে, হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ডাক এসছে। কিন্তু বিছানা ছেড়ে উঠতে না উঠতেই দ্বিতীয় টোকাটা কানে এলো। একটু সন্দেহ হলো। টোকাটা মোটেও তরজোর নয়, বরং খুব ক্লান্তভাবে
থেমে থেমে কেউ যেন দরজা খোলার অনুরোধ করছে। সেটার মধ্যে স্বার্থের কোনো দাবি নেই, গভীর আকৃতি আছে। কৌতূহলী হয়ে লাইটটা জ্বালিয়ে দরজা অল্প ফাঁক করতেই আমি পুরো চমকে উঠলাম। আমার মাথায় যেন একটা বাজ পড়ল। বাইরে দাঁড়িয়ে আছে সমুদ্র। এক মাথা উস্কো খুস্কো চুল। 7 দিন আগেও যে শার্টটি পরে ওকে শেষবারের মতো দেখেছিলাম, এখনও ওটাই পরনে। আমি দরজা খুলতেই কোনো ভূমিকা না করেই ও বলে উঠল, ভাই একটা সাহায্য করবি? ঠিক যেন রাত 1:30টার সময় কারোর বাড়ির দরজার কাছে তাকে ঘুম থেকে তুলে এটা বলাই স্বাভাবিক। অবাক আমি অনেক আগেই হয়েছিলাম, কিন্তু ওকে দেখে একটু মানসিক ভারসাম্যের অভাব হয়েছে বলে মনে হতে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ তা নিশ্চয়ই করব। আয় না, আয় ভেতরে আয়। আমার মনে হচ্ছিল কোনো রকমে ওকে ঘরে ঢোকাই, আবার কোথাও যেন ও চলে না যায়। সকাল পর্যন্ত যেভাবে হোক ওকে ধরে আমাকে রাখতেই হবে, তারপর আমার বন্ধুদের খবর দেব। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সমুদ্র বলল, আমার সঙ্গে যাবি ভাই একটা জায়গায়? ওর কথাগুলো আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। শুধু প্রশ্ন করলাম, কেন রে, কোথায় যেতে চাস? সমুদ্র খাটের ওপর বসে পড়ে হাত দিয়ে ওর পাশের জায়গাটা দেখিয়ে আমাকে বসতে ইশারা করলো। তারপর খাটের পাশে রাখা জলের জগ থেকে ঢকঢক করে প্রায় অর্ধেক জল শেষ করে গাল বেয়ে গড়িয়ে পড়া জলটাকে হাতে তালু দিয়ে মুছে বলল, ভাই পুরুলিয়া যাবি? আমার মুজানো হাঁ হয়ে গেল। বলে কি? হঠাৎ কথা নেই বার্তা নেই, পুরুলিয়া? মুখে বললাম, সে না হয় বোধ হয় যাবো, কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বল দেখি। তা কোথায় ছিলি এতদিন? এখন এত রাতেই বা এলি কোথা থেকে রে? বাড়িতে গেছিলি? মাসিমা তো খুব কান্নাকাটি করতে তোর জন্য। তাছাড়া পুরুলিয়ায় বা যেতে চাইছিস কেন? সমুদ্রকে দেখে মনে হচ্ছিল আমার একটা কথা ওর কানে ঢুকছে বলে। মিনিটখানেক পর উত্তর এলো, তাই বুঝলাম সবই ওর কানে ঢুকেছে। ভাই এখন যাব না মায়ের কাছে, গেলে আমি আটকে পড়ব। পুরুলিয়া থেকে ফিরে একেবারে যাব। আবার নীরবতা। ঠিক কয়েক মিনিট পর মুখ খুলল, তুই হয়তো জানিস না, অঙ্কিতা একটু পড়াশুনো করার মেয়ে ছিল। যতক্ষণ আমাদের মধ্যে দেখা হতো তার বেশ অনেকটা সময় কাটতো ওর মুখে ওই সব কথা শুনে। লেখাপড়া পাগল মেয়ে ছিল। ওর সঙ্গে মিশে আমার মধ্যেও নতুন করে একটা চালিয়ে যাচ্ছিল পড়াশুনোর ইচ্ছেটা। বলতে বলতে দু চোখ ভরে এলো সমুদ্রর। নিজেকে একটু সামলে নিয়ে বলতে থাকলো সে, তা ওর কাছেই শুনেছিলাম রে ভাই, পুরুলিয়ার একটা আদিবাসী গ্রামের রহস্যের কথা। যদিও সেই আদিবাসী সম্প্রদায় খুব সতর্পণে বাকি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে তাদের ওই রহস্য। কিছুদিন আগে অঙ্কিতার কয়েকজন সহপাঠী কলেজ থেকে ওখানে গিয়েছিল একটা সার্ভে করার জন্য। সেখানে 2 দিন থাকার সুবাদে ওরা এই কথাটা জানতে পারে। আমি প্রায় অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলাম, আরে কিন্তু রহস্যটা কি? সমুদ্র আমার দিকে তাকিয়ে বলল, ওই গ্রামে একটা আদিবাসী দেবীর মন্দির আছে। সেই মন্দিরে দরজা বছরের পর বছর ধরে বন্ধ। কেউ জানে না মন্দিরের ভেতর কি আছে। বাইরে থেকেই পূজিত হন ওই দেবী। মন্দিরের দরজার ঠিক বাইরে একটা বড় পাথর রাখা। সেই পাথরকেই দেবী জ্ঞানে সবাই পুজো করে। অদ্ভুত ব্যাপারটা হলো, কেউ ওই দেবীর নাম পর্যন্ত জানে না। বহু বছর ধরে তার পুজো প্রচলিত আছে, তাই এখনও সবাই ভয়ে ভক্তিতে পুজো করে চলেছে। আদিবাসীরা বিশ্বাস করে ওই মন্দিরের দরজা খুললে তার উপর নেমে আসবে ভয়ঙ্কর এক অভিশাপ। দরজা খোলার কয়েকদিনের মধ্যেই এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো সাংঘাতিক মৃত্যু হবে তার। শুধু তাই না, তার আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে পড়বে সেই মন্দিরের বন্ধ দরজার পিছনে। সমুদ্রের এই কথাগুলো শুনে বিশ্বাস তো মোটেও আমার হচ্ছিল না, তবে একটা সন্দেহ আমার মনে জাগছিল। ইতচত করে জিজ্ঞেস করেই ফেললাম, তা সমু, অঙ্কিতা কি?
আমার মুখের কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিজের দুহাত দিয়ে মাথার চুল খামচে ধরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ মৃণাল, অঙ্কিতা ওই মন্দিরে দরজা খুলে ফেলেছিল। ও পুরো ব্যাপারটাকে একটা লোককথা হিসেবেই দেখেছিল। ওর বন্ধুরা নাকি অনেক বারণ করেছিল ওকে, কিন্তু কোনো কথাও ঠিক শোনেনি। যেদিন ওরা ওখানে পৌঁছায় সেদিন রাতেই অঙ্কিতা আরও দুই বন্ধু রাহুল আর নির্জনকে কোনো মতে রাজি করেই যায় ওই মন্দিরে। যে গেস্ট হাউসে উঠেছিল সেখানটার চৌকিদারকে টাকা খাইয়ে দুটো শাবল জোগাড় করেছিল। তারপর মন্দিরে তালা ভেঙে ফেলেছিল ওরা। ফিরে এসে ঘটনাটা রসে বর্ণনা করেছিল আমার কাছে অঙ্কিতা। আবার বাধা দিলাম সমুদ্রকে, তার মানে ওর দুই বন্ধুরাও তো এতদিনে মারা যাওয়া উচিত। আরে আমিও ঠিক এটাই ভেবেছিলাম জানি। তাই অঙ্কিতা মারা যাবার পর কদিন আমি পাগলের মতো ঘুরছি ওদের সন্ধানে। ওদের কলেজও পর্যন্ত গিয়ে জানতে পারলাম অঙ্কিতার মৃত্যুর খবর পাওয়ার পর ওরা প্রায় কলেজে আসা বন্ধ করে দিয়েছে। জানতে পারলাম ওরা দুজনেই হোস্টেলে থাকে। একজনের বাড়ি বর্ধমান, অন্যজনের মুর্শিদাবাদে। হোস্টেলে গিয়ে শুনলাম দুজনের কেউই হোস্টেলে নেই, সবাই নাকি বাড়িতে গেছে। অগত্যা একে একে দুজনের বাড়ি আমি গেলাম। দুজনেই শারীরিক অসুস্থ আছে, যদিও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি ওদের জিজ্ঞেস করে যা উদ্ধার করার করলাম। ওরা তিনজনেই নাকি মন্দিরের দরজা ভেঙেছিল ঠিকই, কিন্তু একদম শেষে গিয়ে কিছুতেই তালার বাকি অংশটা ভেঙে পড়ছিল না। কিন্তু অদ্ভুতভাবে অঙ্কিতা শাবলে চাপ দিতেই ভেঙে পড়ল সম্পূর্ণ তালাটা। অঙ্কিতাই দরজা খুলে তার হাত দিয়ে, কিন্তু ভেতরে চাপ চাপ অন্ধকার, কিছুই ওরা দেখতে পায়নি। এই সময় রাহুল আর নির্জন পুরোপুরি বেঁকে বসে। তখন বাধ্য হয়ে চলে আসতে হয় অঙ্কিতাকে। কিন্তু সেভাবে দেখতে গেলে অঙ্কিতা মন্দিরের দরজা খুলেছিল ঠিকই, তাই অভিশাপ ওর উপরেই নেমে আসছে। আমি অবিশ্বাসের কণ্ঠে সমুদ্রকে বললাম, তা তুই এসবে বিশ্বাস করিস নাকি? সমুদ্র প্রতিবাদীর ভঙ্গিতে বলল, সেটাই তো, বিশ্বাস তো আমি করতে চাই না বলেই একবার সেখানে যেতে চাই, সব কিছু দেখতে চাই নিজের চোখে। তুই জানিস না, এ কদিন দু চোখের পাতা আমার এক করতে পারিনি রে ভাই। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ওই মন্দিরের ভাঙা দরজা, আর ভেতর থেকে আসছে একটা করুণ চিৎকার, আর সেই গলাটা অঙ্কিতার। জানি এসবই আমার দুর্বল মনের কল্পনা, কিন্তু একেবারের জন্য চক্ষু বর্ণের বিবর্ধন করতে নেই। এটা মনে আসার পর তো তোর কথাই আমার সবার আগে মনে পড়েছিল। যাবি তো মৃণাল? এরপরে সমুদ্র আর মৃণাল মন্দিরের কাছে গেল। গিয়ে তারা কি দেখল, মন্দিরের ভিতর দরজা খুলে সমুদ্র ভিতরে ঢুকে গেল। মৃণাল বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো এবং মৃণালকেও শেষ পর্যন্ত একটা আত্মার কবলে পড়তে হলো। এই সমস্ত পাঠ থাকছে পরের দিন রাত 9টার সময়। আসছি পরের ঘটনাটা নিয়ে। ভয়ঙ্কর ঘটনাটা শুনে কিন্তু আপনাদের হাড় পর্যন্ত হিম হয়ে যেতে পারে। চলো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরের ঘটনা শোনার জন্য। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে কাল রাত্রি 9টার সময় হাড় কাঁপানো ভূতের ঘটনা নিয়ে।